আজকে আপনারা শুনতে চলেছেন পল্লব পারিয়ার অনুবাদিত ওটিস অ্যাডালবার্ট ক্লিনের রচিত দ্য ব্ল্যাডম্যান্টন ক্যাসল। দুই সৈনিক বন্ধু ছুটি কাটানোর জন্য ঘুরতে বেরিয়ে এক জায়গায় পৌঁছে একটি মধ্যযুগীয় পরিত্যক্ত দুর্গের সন্ধান পায়। সেখানে তাদের রাত কাটানোর ইচ্ছার ফলে তাদের কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেটা জানতে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। শুরু করছি আজকের গল্প, দ্য ব্ল্যাডম্যান্টন ক্যাসল। প্রথম বিশ্বযুদ্ধের পর সেনাবাহিনী থেকে কিছুদিনের জন্য অবসর নিয়ে আমি আর আমার বন্ধু জ্যাক অ্যান্ডারসন স্কটল্যান্ডে ট্রেকিং করতে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে যুদ্ধের বিভৎসতায় আমরা দুজনেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তাই বাড়ি ফিরে পরিবারের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দুজনেই ঠিক করে ফেলি কোথাও ঘুরতে যাবার কথা, যাতে আমাদের এই মানসিক অবসাদ থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারি। কথা মতো বেরিয়েও পড়লাম। আমরা প্রায় 2 সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় ট্রেক করেছি, খোলা আকাশের নিচে ক্যাম্পিংও করেছি, নদীর পাড়ে মাছ ধরে খেয়েছি, বনের ফল খেয়েছি। অসাধারণ সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম দুজন মিলে। একদিন ট্রেকিং করতে করতে বিকেলের দিকে অত্যন্ত ক্লান্ত অবস্থায় আমরা একটা গ্রামে এসে উপস্থিত হলাম। এই গ্রামেই কোথাও তাঁবু খাটাবো নাকি আরো একটু দূরে এগিয়ে যাব, এই নিয়ে আলোচনা করতে করতেই একটা পানশালা অ্যান্ডারসনের নজরে এলো। সারাদিনের সমস্ত ক্লান্তি যেন এক মুহূর্তেই গায়েব হয়ে গেল আমাদের ভিতর থেকে। বহুদিন পর একটু মদ খাওয়ার আশায় আমাদের দুজনেরই ঠোঁটের কোণায় হালকা একটা হাসি ফুটে উঠল। আমরা আর কোনো কিছু না ভেবে ওইদিকে দ্রুত পায়ে চলতে শুরু করে দিলাম। আমরা যত দ্রুত এগোচ্ছিলাম ততটাই দ্রুতভাবে পানশালার হোর্ডিংটা আমাদের চোখে আরো স্পষ্ট হয়ে উঠছিল, আর আমাদের মুখের হাসিটাও চওড়া হয়ে উঠছিল একইভাবে। যাই হোক, অবশেষে পানশালার ভিতরে ঢুকে একটা কোনায় আমাদের ব্যাগগুলো রেখে চেয়ারে হাত পা টান টান করে আর একটু আরাম করে বসলাম। অপরিচিতদের সাথে অ্যান্ডারসন খুব সহজেই বন্ধুত্ব পাতিয়ে নেবার ক্ষমতা রাখে। পাশের টেবিলে এক বৃদ্ধ বসে মদ খাচ্ছিল। তার সাথে আলাপ করতে অ্যান্ডারসনের বেশি সময় লাগলো না। সেই ভদ্রলোকও নিজের মদের গ্লাস হাতে নিয়ে আমাদের টেবিলে আমাদের সামনে এসে বসলেন। উনি জানালেন ওনার নাম স্যান্ডি ম্যাকগ্রুদার। ধীরে ধীরে বুঝতে পারলাম তাকে দেখে বয়স্ক মনে হলেও তার কথাবার্তা বা অঙ্গভঙ্গিতে কোথাও প্রৌঢ়ত্বের কোনো ছাপ নেই, রসিকতারও কোনো অন্ত নেই তার মধ্যে। কিছুক্ষণের মধ্যেই হাসি ঠাট্টা বেশ জমে উঠল। পৃথিবীর যে কোনো শহরে বা গ্রামে আপনি যদি যান, আপনি দেখবেন সেই অঞ্চলে এমন কিছু জায়গা বা ল্যান্ডমার্ক আছে যেটা সেখানকার বাসিন্দারা অপরিচিতদের কাছে গর্ব করে বলতে পারেন। যেমন স্যান আন্তোনিওতে গেলে সেখানকার লোকেরা বলবে, আপনি কি আলামতে গিয়েছেন? নিউ অরল্যান্ডসে গেলে সেখানকার লোকেরা বলবে, আপনি কি ফ্রেঞ্চ মার্কেটে ঘুরেছেন? রোমে ঘুরতে গেলে আপনি হয়তো শুনবেন, আপনি কি ক্যাটাকম্সে গিয়েছেন? এক্ষেত্রেও তাই হলো। বৃদ্ধ স্যান্ডি গল্প করতে করতে ব্ল্যাডম্যান্টন দুর্গের কথা বলতে শুরু করলেন, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুর্গটি ছিল ভুতুড়ে। আমি তো প্রথমে কোনো রকম অহেতুক ভুতুড়ে ব্যাপার স্যাপার নিয়ে গল্প শুনতে রাজিই ছিলাম না, কিন্তু অ্যান্ডারসনের কৌতূহল দেখে আমি আর কিছু বললাম না। বৃদ্ধ স্যান্ডি বলতে শুরু করলো, একসময় এই অঞ্চলের জমিদার ছিলেন স্যার ম্যালকম ব্ল্যাড। বংশ পরম্পরায় তিনি ক্ষমতা হাতে পেলেও তিনি তার পূর্বসূরিদের মতো প্রজাহিতকর শাসক ছিলেন না। অত্যন্ত অত্যাচারী ছিলেন এবং মনে বা মুখের অভিব্যক্তিতেও দয়া মায়ার লেশ মাত্র ছিল না। কিন্তু গ্রামবাসীদের কাছে তিনি অত্যন্ত ঘৃণ্য ব্যক্তি ছিলেন। কিন্তু ম্যালকমের ভয়ে কেউ কিচ্ছু বলতে সাহস পেত না। স্যার ম্যালকমকে গ্রামের লোক পছন্দ না করলেও লেডি হেলেনকে গ্রামবাসীরা খুব সম্মান করত আর ভালোবাসত। লেডি হেলেন ছিলেন স্যার ম্যালকমের স্ত্রী। লেডি হেলেন সম্পূর্ণভাবে স্বামীর বিপরীত চরিত্র ছিলেন। তিনি অত্যন্ত দয়ালু এবং পরোপকারী ছিলেন। এমনও শোনা গিয়েছে যে তার স্বামীর অন্যায় অত্যাচারে কোনো গ্রামবাসী আর্থিকভাবে ভেঙে পড়লে লেডি হেলেন তাকে গোপনে অর্থ সাহায্য করতেন। লেডি হেলেনও জমিদার বাড়ির মেয়ে ছিলেন। ম্যালকমের মতো অমানুষ কখনোই লেডি হেলেনের যোগ্য ছিল না। ম্যালকমের সাথে তার বিয়ে ভাগ্যের পরিহাস ছাড়া কিছুই নয়।
কোনো কারণবশত লেডি হেলেনের বাবা ম্যালকমের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা সময় মতো শোধ করতে পারেননি। তখন ধার শোধ করতে না পেরে তার পরিবর্তন হিসেবে বাধ্য হয়ে ম্যালকমের কাছে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব রাখেন। তখন লেডি হেলেনের বয়স মাত্র 18 আর ম্যালকমের বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। স্যার ম্যালকমও তখন লেডি হেলেনের মতো সুন্দরী যুবতীকে দেখে অর্থের মায়া ত্যাগ করে বিয়েতে রাজি হয়ে যান। বলাই বাহুল্য, এই বিয়েতে লেডি হেলেন মোটেও সুখী ছিলেন না। একইভাবে চলছিল তাদের জীবন। একদিন স্যার ম্যালকমের প্রবীণ হিসাবরক্ষক বয়সজনিত রোগে ভুগে মারা গেলেন। সেই জায়গায় এক শিক্ষিত যুবককে ম্যালকম হিসাবরক্ষকের কাজে নিযুক্ত করেন। ভালোই চলছিল সব কিছু, কিন্তু একদিন ম্যালকম সামান্য অসুস্থ হয়ে পড়েন। যে কয়দিন তিনি অসুস্থ ছিলেন সেই কয়দিন তিনি বাড়ির বাইরে বেরোতে পারেননি। কিন্তু তার রাজকার্যে যাতে কোনো অসুবিধে না হয় তাই তিনি তার অধিকাংশ কর্মচারীকে বাড়িতে ডাকিয়ে নিতেন সমস্ত কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা বুঝে নেওয়ার জন্য। খাজনাপত্র বুঝে নেওয়ার জন্য সেই হিসাবরক্ষককেও বাড়িতে ডেকেছিলেন। কয়েকদিন যাওয়া আসার পর বাড়ির চাকর বাকরদের কানাঘুষেতে সে বুঝতে পারে স্যার ম্যালকমের সাথে তার স্ত্রীর বিবাহ সুখকর নয়। তাছাড়া ম্যালকম অসুস্থ থাকায় সেই সময়ে জমিদারি অনেক কাজ লেডি হেলেনও সামলেছিলেন। ফলে সেই হিসাবরক্ষকের সাথে লেডি হেলেনের কিছুটা আলাপ পরিচয়ও হয়েছিল। কিন্তু সেই আলাপ পরিচয় শুধুমাত্র আলাপ পরিচয়তেই থেমে থাকেনি। ধীরে ধীরে তারা বন্ধুর মতো মিশতে শুরু করেন এবং সেই বন্ধুত্ব ক্রমশ গভীর হতে হতে প্রণয়ের দিকে এগোতে থাকে। আসলে লেডি হেলেন স্বামীর ভালোবাসা কখনোই সেভাবে পাননি। ধনসম্পদ, ক্ষমতা, চাকর বাকর পরিবেষ্টিত হয়ে রানীর মতো জীবনযাপন করলেও মানসিকভাবে লেডি হেলেন অত্যন্ত একাকী ছিলেন। হয়তো সেই কারণেই সেই যুবক হিসাবরক্ষকের সাথে লেডি হেলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ধীরে ধীরে। এরপর যখন স্যার ম্যালকম কাজের সূত্রে বাড়ির বাইরে থাকতেন তখন সেই যুবককে বাড়িতে ডেকে নিতেন লেডি হেলেন। লেডি হেলেনও বহুদিনের একাকিত্ব কাটাতে সক্ষম হয়েছিলেন সেই হিসাবরক্ষকের সাহায্যে। যতই হোক, এই ঘটনা বেশি দিন লুকিয়ে রাখতে সমর্থ হননি লেডি হেলেন। বাড়ির চাকর বাকররা লেডি হেলেনের এই কর্মকাণ্ড ঠিকই আন্দাজ করতে পেরেছিল, যার ফলে তাদের মধ্যে মাঝে মধ্যেই কানাঘুষো চলত এই নতুন প্রেম কাহিনী নিয়ে। এরকম চলতে চলতে একদিন এই গুজব ম্যালকমের কানেও গিয়ে উঠল। তিনি তো প্রথমে এই ঘটনা কর্ণপাতই করেননি, বরং উল্টে হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পরেই তার খেয়াল হয়েছিল ম্যালকমের প্রাসাদে এমন কারো এত সাহস হয়নি যে তারই স্ত্রীর সম্বন্ধে এমন উল্টোপাল্টা গল্প ছড়াবে। সুতরাং গুজব যখন রটেছে এই কথা সত্য মিথ্যা যাচাই করা দরকার। এরপর ম্যালকম তার এক বিশ্বস্ত কর্মচারীকে দায়িত্ব দিলেন গোপনে তার স্ত্রীর ওপর নজরদারি করতে। কয়েকদিনের মধ্যে ম্যালকম জানতে পারলেন তার স্ত্রী সম্বন্ধে যে গুজব বাড়ির চাকর বাকরদের মধ্যে রটেছে তা সম্পূর্ণ সত্য। কিন্তু এই ঘটনার সত্যতা জানার পরেও স্যার ম্যালকম অবিশ্বাস্য রকমের নিশ্চুপ ছিলেন। এই ঘটনার কোনো প্রতিক্রিয়াই তিনি দিলেন না। ব্যাপারটা এমন হলো যে তিনি যেন জানেনই না তার স্ত্রীর এই কর্মকাণ্ড। সব কিছু স্বাভাবিকভাবেই আবার আগের মতোই চলতে থাকলো। কয়েক মাস পর লেডি হেলেনের কাছে একটা চিঠি আসে, যেটাতে লেখা ছিল লেডি হেলেনের বাবা খুব অসুস্থ। এই খবর পাওয়া মাত্র লেডি হেলেন ম্যালকমকে গিয়ে বলেন তিনি তার বাবার সাথে দেখা করতে চান। ম্যালকম তৎক্ষণাৎ তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠানোর চেষ্টা করেন। তার সঙ্গে এটাও বলেন সেখানে গিয়ে তার বাবার সুস্থ হওয়া পর্যন্ত অন্তত মাস দুয়েক যেন সেখানে কাটিয়ে আসেন। স্বামীর এই কথায় খুব খুশি হয়ে লেডি হেলেন রওনা দেন বাপের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কোনো কারণ ছাড়াই বাড়ির সমস্ত চাকর বাকরদেরও ছুটি দিয়ে দেন 2 মাসের জন্য। ছুটি দেওয়ার কারণ হিসেবে বলেন লেডি হেলেন যখন বাড়িতে নেই তখন আর কাউকে তার প্রয়োজন হবে না, তিনি একাই থাকতে পারবেন। লেডি হেলেন ফিরে এলে তিনি আবার সবাইকে ডেকে নেবেন। কিন্তু বাড়ির চাকর বাকররা এরকম অহেতুক কারণ শুনে সন্তুষ্ট হতে পারেনি। কারণ লেডি হেলেন এই বাড়িতে আসার আগে কোনো দিন কোনো চাকর টানা 1 মাসের ছুটি পেয়েছে কিনা কেউ জানে না।
সেই জায়গায় বিনা কারণে 2 মাস? তাদের মনের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকলেও ম্যালকমকে ঘুরিয়ে প্রশ্ন করার সাহস কেউ দেখায়নি। যাই হোক, যে যার মতো ছুটি নিয়ে নিজের বাড়িতে তারা ফিরে গেল। বিশাল প্রাসাদে ম্যালকম একা পড়ে রইলেন। যথারীতি 2 মাস বাপের বাড়ি কাটিয়ে লেডি হেলেন আবার ব্ল্যাডম্যান্টন দুর্গে ফিরে এলেন। ম্যালকম আবার বাড়ি কর্মচারীদের ডেকে নিলেন। বাড়ির পরিবেশ আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। কিছুদিন পর গ্রামবাসীদের উদ্দেশ্যে ম্যালকম ঘোষণা করেন, এই বছর গম আর আলুর উৎপাদন বেশি হওয়ায় অতিরিক্ত খাজনা আদায় করা সম্ভব হয়েছে। ফলে জমিদার বাড়ি কোষাগার ফুলে ফেঁপে উঠেছে। গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্ল্যাডম্যান্টন দুর্গে বিশাল ভোজসভার আয়োজন করা হয়েছে। সমস্ত গ্রামবাসী সেখানে নিমন্ত্রিত থাকবে। স্যার ম্যালকম নিজে ও তার সমস্ত কর্মচারীরা মিলে সেই ভোজসভা সম্পন্ন করেছিল। দূর দূরান্ত থেকে অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছিল। ম্যালকমের সেই হিসাব রক্ষকও সেই ভোজসভার কাজে অংশগ্রহণ করেছিল। প্রত্যেকটি নিমন্ত্রিতদের খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত হয়ে গিয়েছিল। কিন্তু রাতে ভোজসভা সম্পূর্ণ শেষ হবার পর লেডি হেলেন আর সেই হিসাব রক্ষককে এই খুঁজে পাওয়া গেল না। চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও তাদের খুঁজে পাওয়া গেল না। এরপর গুজব উঠল যে লেডি হেলেন আর সেই হিসাবরক্ষক পালিয়ে গেছে। আসলে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আগে থেকেই বাড়ির চাকর বাকরদের মধ্যে কানাঘুষে চলত। আর এখন তাদের দুজনের একসঙ্গে গায়েব হয়ে যাওয়াতে সবাই ধরেই নিয়েছিল যে তারা অবশ্যই ম্যালকমের হাত থেকে বাঁচতে সুযোগ বুঝে দূরে কোথাও পালিয়ে গেছে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও স্যার ম্যালকম সম্পূর্ণভাবে প্রতিক্রিয়াহীন ছিলেন। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। ভোজসভা সম্পূর্ণ হবার পর প্রায় মাঝরাত অবধি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চলছিল, কিন্তু তাদের বিন্দুমাত্র খোঁজ পাওয়া যায়নি। তারপর আর কোনো উপায় না দেখে সবাই নিজ গৃহে ফিরে আসে। ম্যালকমের বাড়ির চাকরেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম আর মাঝরাত অবধি খোঁজাখুঁজির পর পরিশ্রান্ত অবস্থায় নিজের ঘরে ঘুমোতে চলে যায়। কিন্তু তারা সেই রাতে ঘুমোতে পারেনি। হঠাৎই মাঝরাতে লেডি হেলেনের ক্ষীণ কান্নার আওয়াজ কোথা থেকে যেন ভেসে আসে। আবার সারা বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু লেডি হেলেনের খোঁজ পাওয়া যায় না। বাড়ির চাকররা এবার ভয় পেতে শুরু করে। তাদের মধ্যে এবার নতুন গুজব শুরু হয়। তারা এবার ভাবতে থাকে স্যার ম্যালকম হয়তো লেডি হেলেন আর ওই হিসাবরক্ষককে খুন করেছেন। ওই জন্যই হয়তো স্যার ম্যালকমকে লেডি হেলেন নিখোঁজ হয়ে যাওয়ার পরেও চিন্তিত দেখাচ্ছে না। আর লেডি হেলেনের আত্মা হয়তো এই বাড়িতেই ঘোরাফেরা করছে। স্যার ম্যালকম সেই রাতে চাকরদের বোঝালেন তারা হয়তো ভুল কিছু শুনেছে। পরদিন সকালে আবার খোঁজ করা হবে। এখনকার মতো তারা যেন নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। স্যার ম্যালকমের আদেশে চাকরেরা নিজেদের ঘরে চলে গেলেও তারা সেই রাতে ঘুমোতে পারেনি, কারণ তারা সারা রাত ধরে সেই লেডি হেলেনের ক্ষীণ আর্তনাদ শুনেছে এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় জেগে বসেছিল। সেই রাত কোনো রকমে কেটে গেলেও পরদিন দুপুরে আবার লেডি হেলেনের আর্তনাদের আওয়াজ পাওয়া যায়। সেদিনই ভয়ের বশে কয়েকজন চাকর বাকর কাজ ছেড়ে পালায়। ওই দিন বিকালে বাড়ির বাগানের মালি প্রাসাদের পিছনে ঝোপের মধ্যে একটা বড় ছুরি উদ্ধার করে, যেটার মধ্যে শুকিয়ে যাওয়া রক্ত লেগেছিল। এরপর বাড়ির চাকর বাকরদের মধ্যে আর কোনো দ্বিধাবোধ রইল না যে স্যার ম্যালকমই লেডি হেলেনকে খুন করেছেন এবং লেডি হেলেনের আত্মা এই বাড়িতেই ঘোরাফেরা করছে। কিন্তু ম্যালকমের ভয়ে কেউ কাউকে কিছু বলতে সাহস পাচ্ছে না। এরপর আরও কয়েকদিন পর্যন্ত লেডি হেলেনের আওয়াজ পাওয়া যেতে থাকলো ওই বাড়ি থেকে। চাকর বাকরদের মধ্যে যারা একটু সাহসী ছিল তারা ওই প্রাসাদে টিকে গেছিল, কিন্তু যারা ভীতু ছিল তারা পালিয়ে গেছিল ওই আওয়াজ শুনে। কিন্তু ওই আওয়াজ বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যে সম্পূর্ণ উপদ্রব বন্ধ হয়ে যায়। সব কিছু আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরপর যতদিন যেতে থাকে ধীরে ধীরে লেডি হেলেন আর এই ভুতুড়ে ঘটনার কথা লোকে ভুলে যেতে শুরু করে। কিছু বছর পর বার্ধক্যজনিত কারণে স্যার ম্যালকম আর জমিদারি সামলে উঠতে পারছিলেন না। তার একমাত্র উত্তরাধিকার হিসেবে তার ভাইপো এরিক ব্ল্যাডকে তিনি ডেকে নেন। স্যার এরিক তখন ইংল্যান্ডে ছিলেন। কাকার নির্দেশ পাওয়া মাত্র স্যার এরিক স্ত্রী কন্যা সহ ব্ল্যাডম্যান্টন দুর্গে এসে পৌঁছন এবং কাকার থেকে জমিদারি বিষয়গুলো বুঝে নিতে শুরু করেন। কিছুদিন পর স্যার ম্যালকম হৃদরোগে মারা যান এবং কাকার মৃত্যুর পর স্যার এরিক এই অঞ্চলের জমিদার হয়ে ওঠেন।
সব কিছু ঠিকই চলছিল, কিন্তু একদিন স্যার এরিকের 4 বছরের বাচ্চা মেয়েটা বাড়িতে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা যেন হাওয়ায় উবে গেল। ঘটনার আকস্মিকতায় স্যার এরিক প্রায় পাগল হয়ে গেলেন। গ্রামের লোক লেডি হেলেনের কথা আগে থেকেই জানতো। তারপর এই ঘটনা ঘটার পর গ্রামের লোকের ব্ল্যাডম্যান্টন দুর্গের প্রতি ভীতি জন্মানো শুরু হয়। ওদিকে স্যার এরিকও ব্ল্যাডম্যান্টন দুর্গ ত্যাগ করে কিছু দূরে নিজের একটা বাড়ি বানিয়ে নেন। তারপর থেকে প্রায় 150 বছর ধরে ওই দুর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন গ্রামের বাইরে থেকে কেউ এলে ব্ল্যাডম্যান্টন দুর্গ একবার হলেও দেখতে যায়, কিন্তু কেউ ভেতরে ঢোকার সাহস করে না। আমরা ততক্ষণে আমাদের পঞ্চম গ্লাসটি শেষ করে ফেলেছি, যতক্ষণে স্যান্ডি তার গল্প শেষ করলো। অ্যান্ডারসন জিজ্ঞেস করলো, এত বছর ধরে কেউ থাকতে যায়নি ওখানে? বৃদ্ধ স্যান্ডি নেতিবাচকভাবে ঘাড় নাড়িয়ে বলল, স্যার এরিকের মেয়ে গায়েব হয়ে যাবার পর নাকি ওই দুর্গে আশেপাশে যেতে লোকে ভয় পেত। তারপর দীর্ঘদিন ওই রকম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে চারদিকে আগাছার জঙ্গল বেড়ে উঠে ওই জায়গাটাকে আরও ভুতুড়ে পরিবেশে পরিণত করেছে। তাই ওখানে মানুষের বসবাসের কোনো প্রশ্নই ওঠে না। পাশ থেকে আমি তখন বলে উঠলাম, তাহলে একবার ওখানে গিয়ে দেখাই যাক না। এরকম ভুতুরে দুর্গ দেখার সৌভাগ্য তো আর সবসময় হয় না। হাতের গ্লাসটা ঠক করে টেবিলে রেখে উত্তেজিত গলায় অ্যান্ডারসন বলে উঠল, তাহলে আর দেরি কিসের, এখনই বেরোনো যাক। আজকের রাতটা আমরা ওই দুর্গের আশেপাশেই কোথাও তাঁবু খাটিয়ে থাকবো। আজকের রাতটা না হয় একটু অন্যরকম অ্যাডভেঞ্চার হবে। ভাবতে পারছিস, একটা ভূত ভর্তি দুর্গের পাশে আমরা রাত কাটাবো। তারপর ইয়ার্কির ছলে আমার দিকে তাকিয়ে বলল, হতেই পারে কাউকে আমরা দেখতে পেলাম বা কারোর চিৎকার হয়তো শুনতে পেলাম। কথাটা শুনে স্যান্ডি একটু হেসে বলল, তাহলে আর দেরি কেন? বাইরেই আমার ঘোড়ার গাড়ি রাখা আছে। আপনাদেরকে সূর্যাস্তের আগেই ওখানে পৌঁছে দিয়ে আমি ওই পথ দিয়ে বাড়ি ফিরে যাব। আমরা আর দেরি না করে মদের দাম চুকিয়ে আমাদের ব্যাগপত্র কাঁধে নিয়ে পানশালার বাইরে বেরিয়ে এলাম। স্যান্ডিকে খুব পছন্দ হয়েছিল অ্যান্ডারসনের, তাই ওর মদের দামটা অ্যান্ডারসনই দিয়ে দিল। পানশালার বাইরে বেরিয়ে দেখি একটা ঘোড়ার গাড়িতে ততক্ষণে চেপে বসেছে স্যান্ডি। ঘোড়া দুটোর স্বাস্থ্য চেহারা ঠিকঠাক হলেও পিছনের কেবিনটার অবস্থা খুব একটা ভালো না। আমরা গাড়িতে ওঠার সাথে সাথে ক্যাঁচ করে একটা আওয়াজ হলো। যাই হোক, আমরা গাড়িতে চড়ে বসলাম। স্যান্ডি তার ঘোড়া দুটোকে ছুটিয়ে দিল। আমরা রওনা দিলাম ব্ল্যাডম্যান্টন দুর্গের উদ্দেশ্যে। প্রায় 4 মাইল আসার পর একটা জায়গায় স্যান্ডি তার গাড়িটাকে দাঁড় করালো। স্যান্ডির ইশারায় আমরা লাফ দিয়ে নামলাম ঘোড়ার গাড়ি থেকে। রাস্তার পাশে ছোট্ট একটা মিঠো পথের দিকে আঙুল দেখিয়ে স্যান্ডি বলল, ওই সরু রাস্তাটা ধরে সামান্য এগিয়ে গেলে ব্ল্যাডম্যান্টন দুর্গ দেখতে পাওয়া যাবে। তোমরা লেখাপড়া জানা শহুরে আধুনিক ছেলে, তাছাড়া যুদ্ধে গুলি বোমা চালানোর মতো সাহসী মানসিকতা আগে থেকেই তোমাদের মধ্যে আছে। সুতরাং আমাদের মতো গ্রামের লোকেদের থেকে তোমাদের সাহস অবশ্যই বেশি। কিন্তু আমি মনে করি প্রকৃতিতে এমন কিছু শক্তি আছে যাদের হয়তো বুলেট দিয়েও প্রতিহত করা যায় না। আসলে তোমাদেরকে ওই দুর্গে না ঢোকার মিনতি করছি। দুর্গটাকে বাইরে থেকেই দেখো, তার বাইরেই ক্যাম্পিং করো, কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করো না। আমি এখন চললাম, আবার না হয় পরে দেখা হবে। আমরা ঘোড়ার গাড়ির ভাড়া দিতে চাইলে সে হাসি মুখে তা প্রত্যাখ্যান করলো। তারপর হাতের ইশারায় গুড বাই জানিয়ে সে প্রস্থান করলো ঘোড়ার গাড়ির আওয়াজে। যে সরু রাস্তাটা ধরে আমরা ব্ল্যাডম্যান্টন দুর্গের দিকে এগোচ্ছিলাম, সেই রাস্তায় মানুষের আগমন যে খুব একটা হয় না সেটা আমরা দেখেই বুঝতে পারছিলাম। রাস্তাটা একটা অগভীর জঙ্গলের ভিতর দিয়ে প্রসারিত হচ্ছিল। চারিদিকে লতা পাতা, গাছের ঝুড়ি ইত্যাদির কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। অ্যান্ডারসন একটা বড় ভোজালি নিয়ে লতা পাতা আর গাছের শাখা প্রশাখাগুলোকে কাটতে কাটতে এগোচ্ছিল। আমি অ্যান্ডারসনের পিছনে চুপচাপ এগোচ্ছিলাম। বড়জোর মিনিট 5 হাঁটার পর সেই তথাকথিত ব্ল্যাডম্যান্টন দুর্গের দেখা পেলাম আমরা। সত্যি ভুতুড়ে বটে। জনমানবহীন এইরকম একটা শুনশান জায়গায় এরকম একটা বিশাল পরিত্যক্ত দুর্গ।
আংশিক ঢালু একটা জমির ওপর দুর্গটা দাঁড়িয়েছিল বলে ওটাকে আরো বেশি উঁচু লাগছিল। দুর্গের বেশিরভাগ অংশ আগাছায় ঢেকে গেছে, আর যেটুকু দেখা যাচ্ছে তার বেশিরভাগ জায়গাতেই পলেস্তেরা খসে গিয়ে ইট বেরিয়ে আছে। বিকেলবেলায় আকাশ মেঘলা করে এসেছিল। সেই মেঘলা পরিবেশে দুর্গটাকে যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। একেবারে পারফেক্ট একখানা ক্যাম্পিং স্পট। চারিদিকে তাকাতে তাকাতে অ্যান্ডারসন কথাটা বলল। আমি ততক্ষণে আমার পিঠের ব্যাগ মাটিতে নামিয়ে তাঁবু খাটানোর একটা ঠিকঠাক জায়গা খুঁজতে লাগলাম। একটা বেশ সুন্দর সমতল জায়গা খুঁজেও পেয়ে গেলাম। তাঁবু খাটানোর উদ্যোগ নিতেই অ্যান্ডারসন বাধা দিল আমায়। আমাকে অবাক করে দিয়ে সে বলল, আমার মনে হয় না তাঁবু খাটানোর কোনো প্রয়োজন আছে। প্রথমে অ্যান্ডারসনের অভিসন্ধি আমি বুঝতে পারিনি। অবাক হয়ে বললাম, প্রয়োজন নেই মানে? খোলা আকাশের নিচে থাকবো নাকি? তাছাড়া আকাশের যা অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তারপর অ্যান্ডারসনকে দুর্গের দিকে তাকিয়ে থাকতে দেখে ব্যাপারটা বুঝতে আমার আর কোনো অসুবিধা রইল না। একটু উদ্বেগপূর্ণ কণ্ঠে আমি বলে উঠলাম, জ্যাক, স্যান্ডি কিন্তু বারবার বারণ করেছে ওর ভেতরে ঢুকতে। আর তাছাড়া ওটার যা অবস্থা, ওর ভিতরে রাত কাটানো উচিত হবে বলে আমার কিন্তু একেবারেই মনে হয় না। অ্যান্ডারসন এবার আমার দিকে আর চোখে তাকিয়ে হেসে কৌতুকপূর্ণ ভঙ্গিতে বলে উঠল, তোর এরকম ভূতের ভয় আছে সেটা তো জানতাম না। স্যান্ডির গল্পে বেশ ভালো প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে। কি মনে হয়, আমরা ভেতরে গেলে ভূতে চ্যাং দোলা করে কিডন্যাপ করে নিয়ে যাবে? আসলে এরকম একটা মধ্যযুগীয় প্রাসাদ এরকম ভাবে পড়ে থাকলে সেটাকে নিয়ে ভূতের গল্প ছড়াবেই। সেটা নিয়ে তো ভাবার কি আছে? আমার তো এত বড় প্রাসাদটাকে দেখে ওর ভেতরের ঘরগুলো ঘুরে দেখার ইচ্ছে। সব জায়গায় তো এমন বড় দুর্গ থাকে না যে চাইলেই ঘুরে যাওয়া যায়। তাই বলছিলাম আর কি। কিন্তু তোর মতো ভীতু বন্ধু সঙ্গে থাকলে তো খুব সমস্যা। কথাটা বেশ গায়ে লাগলো আমার। আমি এবার জোর গলায় বলে উঠলাম, কে 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 বলেছে আমি ভীতু? আমি তো বলতে চেয়েছিলাম এরকম এরকম একখানা পরিত্যক্ত বাড়িতে মাদরে শেয়ালের আস্তানা থাকতে পারে। আর আমি একজন সৈনিক হয়ে ভূতের ভয় আমার কোনোদিনই নেই। হ্যাঁ, আর তোর যখন এতই দুর্গের ভিতরে যাবার ইচ্ছে, তাহলে ঠিক আছে, যাওয়াই যাক। নিজেদের ব্যাগগুলো আবার নিজেদের পিঠে চাপিয়ে দুর্গের ভিতরে যাবার উদ্যোগ নিলাম। দুর্গের সদর দরজা ঢোকার মুখে কয়েকটি কাঠের সিঁড়ি ছিল। প্রথম সিঁড়িটাতে পা দিতেই মচ করে সিঁড়িটা ভেঙে গেল। বুঝলাম দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে কাঠগুলো পচে গিয়ে ভঙ্গুর হয়ে পড়েছে। দুর্গের দরজা জানলাগুলির অধিকাংশই নষ্ট হয়ে গিয়ে খসে পড়েছে। দুর্গের বাইরের দেওয়ালগুলোতে দেখলাম অজস্র ফাটল তৈরি হয়েছে, আর তার ভিতর থেকে ছোট ছোট আগাছার চারা বেরিয়ে এসেছে। একটা অশ্বত্থ গাছের শিকড় দেওয়ালের প্রত্যেকটা ফাটল দখল করে গাছটাকে সোজা আকাশের দিকে তুলে দিয়েছে। খেয়াল হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা দেরি না করে আশপাশ থেকে আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠ জোগাড় করে তাড়াতাড়ি লাফ মেরে ঢুকে পড়লাম দুর্গের ভিতর। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আমি একটা শুকনো গাছের ডালের একদিকে একটু কাপড় জড়িয়ে অল্প একটু কেরোসিন তেল ঢেলে তাতে আগুন জ্বালালাম। তারপর আমরা আস্তে আস্তে দুর্গের ঘরগুলো ঘুরে দেখতে শুরু করলাম। ভিতরে কিছু কিছু পরিত্যক্ত ভঙ্গুর আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। তারপর আমরা নিজেদের মতো কল্পনা করা শুরু করলাম। যেমন সদর দরজায় ঢুকেই ডান দিকে একটা ছোট ঘর ছিল। আমরা ভাবলাম এটা হয়তো বাড়ির প্রহরীর ঘর ছিল। আরেকটা ঘরের কাঠামো দেখে মনে হলো এটা হয়তো রান্নাঘর। রান্নাঘরের লাগোয়া ছোট্ট একটা ঘর ছিল। আমরা ভাবলাম এখানে হয়তো খাদ্যদ্রব্য মজুত করে রাখা হতো। এরকম ভাবে দোতলা তিনতলা সবকটা ঘর ঘুরে ঘুরে দেখতে থাকলাম আমরা। ভূতের ভয় না পেলেও এত বড় ফাঁকা বাড়িতে নিজেদের গলার প্রতিধ্বনিতে আমরা নিজেরাই মাঝে মধ্যে চমকে উঠছিলাম। দোতলার একটা ঘরের কিছুটা জায়গা আমরা নিজেদের মতো পরিষ্কার করে আমাদের বিশ্রামের একটা জায়গা তৈরি করলাম। একটু আরাম করার জন্য আমরা বসলাম ঘরের কোণায় আমাদের ব্যাগপত্রগুলো রেখে। এতক্ষণে আমাদের দুজনেরই মনে হলো এবার কিছু খাওয়া দাওয়া করার দরকার। সেই মতো কিছুটা কাঠ একত্র করে তার চারপাশে 3টে ইট দিয়ে একটা অস্থায়ী উনুন তৈরি করলাম দুজন মিলে। অ্যান্ডারসন বলল, আমাদের যা কাঠ আছে সেটা দিয়ে মনে হয় না আমরা সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে পারবো।
তার চেয়ে তুই খাবার তৈরি কর, আমি বরং আরো কিছু শুকনো কাঠ খুঁজে নিয়ে আসি। এই বলে অ্যান্ডারসন ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাগ থেকে ছোট্ট একটা লোহার চাটু বের করে উনুনের ওপর রেখে আগুন জ্বালালাম আমি। একটা পাউরুটির প্যাকেট, 4টে ডিম, তেলের শিশি আর 2-1টা মশলার ছোট কৌটো বের করে রান্না করা শুরু করলাম। উনুনের আলোয় ঘরটাকে কেমন যেন মায়াময় দেখাচ্ছিল। ঘরের ওপরের প্রতিটি কোণায় মাকড়সার জাল ঝুলছিল, চারিদিকে ঝুল জমে কালো হয়ে উঠেছিল। ঘরের দেওয়ালে প্রকৃতপক্ষে যে কি রং ছিল তা বোঝা এই মুহূর্তে দুষ্কর। ঘরের মধ্যে একটা কাঠের আলমারি ছিল, তার একটা পাল্লা বহুদিন আগেই খুলে মাটিতে পড়ে আছে, আর একটা পাল্লা কোনো রকমে লেগে আছে আলমারির সাথে। কিন্তু ধুলোবালির পুরু স্তরের মধ্যেও সেই আলমারির কারুকার্য দেখে বোঝাই যাচ্ছিল কোনো রাজপরিবার ছাড়া এরকম কোনো আসবাবপত্র কোনো সাধারণ মানুষের বাড়িতে থাকতে পারে না। পাউরুটিগুলো সেঁকে নেবার পর এবার ডিম ভাজার তোড়জোড় শুরু করলাম। বাইরের আওয়াজ শুনে মনে হলো বৃষ্টি বেশ ভালোই জোরে পড়ছে, আর তার সাথে হাওয়ার গতিবেগও খুব একটা কম নয়। মনে মনে ভাবলাম, ভাগ্যিস অ্যান্ডারসনের কথাই দুর্গে ঢুকে পড়েছিলাম, নয়তো এই বৃষ্টির মধ্যে তাঁবুর মধ্যে ঢুকে শুধু ফল আর বাদাম খেয়ে রাতটা কোনো রকমে কাটাতে হতো। ডিম পাউরুটি হয়তো জুটতো না। খাবার তৈরি হবার পর খেয়াল হলো অ্যান্ডারসন এখনো কাঠ নিয়ে ফেরেনি। দুর্গে ঢোকার মুখে অনেক শুকনো গাছের ডাল মাটিতে পড়েছিল, সেখান থেকে কুড়িয়ে আনতে খুব বেশি হলেও 5-7 মিনিটের বেশি লাগা উচিত না। কিন্তু আগুন জ্বালিয়ে রান্না শুরু করা থেকে রান্না শেষ হওয়া পর্যন্ত অন্তত আধ ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু অ্যান্ডারসনের কোনো বার্তাই নেই। মনের মধ্যে কিছুটা উদ্বেগ প্রকাশ পেল। একটা কাঠের এক প্রান্তে কাপড় জড়িয়ে তাতে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বেলে মশাল তৈরি করলাম। খাবারগুলো ঢাকা দিয়ে ঘরের বাইরে এলাম অ্যান্ডারসনকে খুঁজতে। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে একটা বড় হল ঘর পেরিয়ে উনুনের কাছে এসে দাঁড়ালাম। চিৎকার করে ডাকলাম, জ্যাক, 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 কোথায় তুই? কিন্তু অ্যান্ডারসনের কোনো সাড়া শব্দ আমি পেলাম না। উল্টে আমার গলার শব্দে বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা ঘুমন্ত পাখিগুলো জেগে গিয়ে ডাকতে শুরু করলো, আর কিছুক্ষণ বাদে তারাও শান্ত হয়ে গেল। এবার বৃষ্টির আর হাওয়ার আওয়াজ বাদে আর কোনো আওয়াজই আসছে না। কোথায় গেল অ্যান্ডারসন? অ্যান্ডারসন কি আমার আওয়াজ শুনতে পাচ্ছে না? কি আমার আওয়াজ শুনতে পেলে অ্যান্ডারসন অবশ্যই উত্তর দিত, কিন্তু এই জনমানবহীন জায়গায় আমি আর অ্যান্ডারসন ছাড়া তো আর কেউ কোথাও নেই। তাছাড়া এই বৃষ্টির রাতে কোথায় বা যেতে পারে ও? মাথাটা কাজ করা কেন বন্ধ করে দিচ্ছে কি? তারপর তাড়াহুড়ো করে দুর্গের প্রতিটা ঘর খোঁজা শুরু করলাম আমি। কোথাও অ্যান্ডারসনের চিহ্ন মাত্র নেই। 1তলা, 2তলা, 3তলায় প্রতিটি ঘরে আমি অ্যান্ডারসনকে খুঁজতে থাকলাম। একবার একটা ঘরে ঢোকা মাত্র একটা বড় ইঁদুর বা বেজি জাতীয় কোনো প্রাণী ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে একটা গর্তের মধ্যে ঢুকে গেল। ঘটনার আকস্মিকতায় আমার বুকটা যেন ধড়ফড় করে উঠল, কিন্তু কোথাও অ্যান্ডারসনের কোনো খোঁজ পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো কোনো কারণে অ্যান্ডারসন উপর থেকে নিচে পড়ে যায়নি তো। তড়িঘড়ি আবার নিচে নেমে এসে মশালটাকে সদর দরজার কোনায় রেখে বৃষ্টির মধ্যেই দুর্গের বাইরে ওকে খুঁজতে বেরিয়ে পড়লাম আমি। অন্ধকার ও বৃষ্টির মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। বিদ্যুৎ চমকানোর আলোতে কোনো রকমে পা রাখার জায়গা খুঁজে নিচ্ছিলাম। পাথরের খোঁচায় আর কাঁটা গাছের আঘাতে আমার শরীরের বেশ কয়েকটা জায়গা কেটে ছড়ে গেল। তাও কোনো রকমে হাতড়ে হাতড়ে দুর্গের বাইরের পুরো সীমানাটা আমি খুঁজে নিলাম, কিন্তু অ্যান্ডারসনকে কোথাও পাওয়া গেল না। এমনকি অ্যান্ডারসনের হাতের মশালটিও কোথাও পড়েও থাকতে দেখলাম না। তারপর আবার দুর্গের মধ্যে ঢুকে মশাল হাতে তুলে নিলাম আমি। আবার দ্বিতীয়বারের জন্য পুরো দুর্গটাকে খুঁজে দেখতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি এবার চিলেকোঠার ঘরে এসেও উপস্থিত হলাম। সেই ঘরের একটা দেওয়াল আগে থেকেই ধসে পড়েছিল, সেখান থেকে অনবরত বৃষ্টির জলের ঝাঁট আসছে। আমি অ্যান্ডারসনকে খুঁজে না পেয়ে এবার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ এই দুর্গের আর কোনো জায়গা আমি বাদ রাখিনি অ্যান্ডারসনকে খুঁজতে। এই মুহূর্তে আমার কি করা উচিত বুঝতে না পেরে বোকার মতো বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ এক বিকট শব্দে বাজ পড়ল। আমি যেন আমার সঙ্গীত ফিরে পেলাম। ভাবলাম
অ্যান্ডারসন তো আর আমাকে ছেড়ে পালিয়ে যায়নি। তাহলে কি হতে পারে? দুটো সম্ভাব্য পরিণতি আমার মাথায় এলো। প্রথমত, সে ওই ঘরে ফিরে এসেছে যেখানে আমরা পরিষ্কার করে ব্যাগপত্র রেখেছি। হয়তো অ্যান্ডারসন বর্তমানে আমাকে খুঁজছে। আর দ্বিতীয়ত, কেউ বা কোনো কিছু অ্যান্ডারসনকে তুলে নিয়ে চলে গেছে। কিন্তু শেষের ব্যাখ্যাটা আমার নিজের কাছেই অযৌক্তিক বলে মনে হলো। আমি ধীরে ধীরে ওই ঘরে ফিরে এলাম। না, অ্যান্ডারসন ফিরে আসেনি। উনুনের জ্বলন্ত আগুন এতক্ষণে নিস্তেজ হয়ে গিয়ে লাল অঙ্গারে পরিণত হয়ে ধিকি ধিকি জ্বলছে। পাশে আমাদের খাবার ঢাকা অবস্থায় একইভাবে পড়ে আছে। কুড়িয়ে আনা বাকি শুকনো কাঠগুলো উনুনের মধ্যে ফেলে দিলাম। আবার আগুন জ্বলে উঠে ঘরটা আলো হয়ে উঠল। ভেজা জামা কাপড় শুকানোর জন্য আগুনের কাছে গিয়ে বসলাম। সময় গড়িয়ে চলল, কিন্তু অ্যান্ডারসনের কোনো পাত্তাই পাওয়া গেল না। খেতে ইচ্ছে করলো না। ক্ষুধার সমস্ত চিন্তা ভাবনা আমাকে ছেড়ে চলে গেছে। অ্যান্ডারসনের এইভাবে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া আমি কিছুতেই হজম করে উঠতে পারছিলাম না। এবার আমার স্যান্ডির কথা মনে পড়ল। ওর বলা ভুতুরে গল্প আমি এখনো বিশ্বাস করি না, কিন্তু 1-150 বছর আগে লেডি হেলেন আর এরিক ব্ল্যাডের মেয়ের ঘটনার সাথে অ্যান্ডারসনের উধাও হয়ে যাওয়ার ঘটনার কোনোরূপ যে যোগাযোগ আছে সেটাও আমি স্বীকার করতে পারছি না। কিন্তু আমি যাই ভাবি না কেন, এই মুহূর্তে অ্যান্ডারসন আমার সামনে নেই। আমি এখন স্বীকার করতে বাধ্য যে কোনো অলৌকিক শক্তির কারণেই হয়তো অ্যান্ডারসনের এই মুহূর্তে অন্তর্ধান ঘটেছে। আমি মনে মনে স্যান্ডির গল্পটা পর্যালোচনা করছিলাম, আর অ্যান্ডারসনের অজানা ভাগ্যের সাথে সেটাকে যুক্ত করছিলাম। যতই অযৌক্তিক মনে হোক না কেন, অ্যান্ডারসনের পরিণতির কথা ভেবে আমার মাঝে মাঝে গা শিউরে উঠছিল। ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি আগুনের পাশে বসেই রইলাম। বাইরে সমানে বৃষ্টি পড়েই চলেছে। উনুনের আগুনটা এবার জ্বলতে জ্বলতে নিভে গেল। আগুন জ্বালিয়ে রাখার জন্য আর কোনো কাঠ আমার কাছে অবশিষ্ট নেই। উনুনের জ্বলন্ত লাল অঙ্গারগুলো ছাড়া আর কোনো বস্তুই এখন আমার দৃষ্টিগোচর হচ্ছে না। এই মুহূর্তে যে অনুভূতি আমাকে আঁকড়ে ধরছিল সেটা বর্ণনা করা কঠিন। অন্ধকার এই প্রাচীন দুর্গতে আমি একা অসহায় অবস্থায় বসেই রইলাম। আমার মনে হতে লাগলো, এবার কি তবে আমার পালা? আমিও কি অ্যান্ডারসনের মতো একটু পরে দুম করে হারিয়ে যাব? কোনো অলৌকিক শক্তি আমাকে হয়তো ইহজগৎ থেকে দূরে কোথাও নিয়ে চলে যাবে। আমি হয়তো আর আমার পরিবারকে দেখতেও পাবো না। তারাও হয়তো জানতে পারবে না আমার শেষ পরিণতির কথা। না, নানা রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা করতে করতে আমি এবার ব্যাগে ঠেস দিয়ে বসলাম। তারপর অজান্তেই কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। ঘুম যখন ভাঙল তখন সকালের রোদ ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে আমার মুখে এসে পড়ছে। আকাশ একেবারে ঝলমলে পরিষ্কার, মেঘের কোনো চিহ্ন মাত্র নেই। ব্যাগ থেকে ঘড়ি বার করে দেখলাম প্রায় 7:30 বাজে। এবার অ্যান্ডারসনের কথা মনে হতেই লাফ দিয়ে উঠে বসলাম। দেখলাম ও এখনো ফিরে আসেনি। তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল আমার। অ্যান্ডারসনের ব্যাগ থেকে জলের বোতল বার করে জল খেলাম আমি। কি করবো এবার আমি? আরো বিভিন্ন জায়গায় অ্যান্ডারসনের খোঁজ করবো, নাকি ওর জন্য এখানেই অপেক্ষা করব, নাকি ওকে ফেলে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো যাতে আমি ওর মতন কোনো পরিস্থিতির মুখোমুখি না পড়ি। এইসব চিন্তা ভাবনা করতে করতে এই মুহূর্তে কি করা উচিত সেসব ভাবতে ভাবতে ঘরের বাইরে বেরিয়ে এলাম আমি। যৌক্তিক কোনো পদক্ষেপ নিতে না পারার কারণে ঘরের বাইরে সমানে পায়চারি করে যাচ্ছিলাম। হঠাৎ একটা ক্ষীণ শব্দ কানে আসতেই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো দেওয়ালে কেউ যেন টোকা মারছে। প্রথমে গুরুত্ব দিলাম না, কারণ মনে হলো আশেপাশের কোনো গাছে কাঠঠোকরা হয়তো ঠোকর মারছে। তারপরেই বুঝতে পারলাম একটা মর্স কোডের আওয়াজ। দেওয়ালে টোকা মারার শব্দে কেউ আমায় কিছু বলতে চাইছে। বুকের হৃদস্পন্দন যেন হঠাৎ বেড়ে উঠল। এই কাজ অ্যান্ডারসন ছাড়া আর কারোর হতেই পারে না।
সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় আমরা মোর্স কোড শিখেছিলাম। ভালো করে দেওয়ালে কান ঠেকিয়ে শোনার চেষ্টা করলাম। আওয়াজ কম থাকায় কিছুই বুঝতে পারছিলাম না। আমি এরপর দুর্গের প্রত্যেকটা দেওয়ালে কান ঠেকিয়ে শোনার চেষ্টা করলাম। একতলায় নেমে এসে বুঝলাম এখানে আওয়াজটা বেশি। বেশ কিছুক্ষণ বিভিন্ন দেওয়ালে কান পেতে শুনতে শুনতে হলঘরের একটা দেওয়ালে আওয়াজটা সবচেয়ে বেশি মনে হলো। এবার কান ঠেকিয়ে দেওয়ালে শুনতেই মর্স কোডের অক্ষরগুলো পরিষ্কার বুঝতে পারলাম। এইচ ই এল পি এইচ ই এল পি। হেল্প! আর কোনো সন্দেহই রইল না অ্যান্ডারসন দেওয়ালের ওপার থেকে সাহায্য চাইছে। আমি টোকা দিয়ে বললাম, এইচ ই এল এল ও। প্রত্যুত্তরে জবাব এলো পি আর ই এ কে টি এইচ ই ডাব্লিউ এ এল এল। আমি আর কোনো দেরি না করে পাশের একটা জানলা থেকে লোহার শিক খুলে দেওয়াল ভাঙার জন্য উদ্যত হলাম। ভঙ্গুর প্রকৃতির দেওয়ালের কারণে সেটা ভাঙতে আমাকে খুব বেশি বেগ পেতে হলো না। ছোট্ট একটা গুপ্ত কুঠুরি আবিষ্কার করলাম আমি ওতে। দেখলাম অ্যান্ডারসন মাটিতে পড়ে রয়েছে আহত অবস্থায়। ওকে জীবিত অবস্থায় দেখে আমার সমস্ত দুশ্চিন্তা মাথা থেকে একেবারে উবে গেল। কিন্তু কঙ্কাল ভর্তি একটা বদ্ধ কুঠুরির মধ্যে অ্যান্ডারসন এভাবে পৌঁছলো কি করে সেটা কিছুতেই বোধগম্য হলো না আমার। যাই হোক, বেশি মাথা না ঘামিয়ে কোনো রকমে ওকে ঘাড়ে তুলে হাড়গোড়গুলো সরিয়ে কুঠুরির বাইরে ওকে নিয়ে এলাম। দেখলাম ওর বাঁ পায়ে হাঁটুর নিচে বেশ ভালো রকমের চোট লেগেছে। পায়ের হাড় ভেঙে না গেলেও বেশ ফুলে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অ্যান্ডারসন বলে উঠল, জল, একটু জল। আমি দৌড়ে গিয়ে দোতলা থেকে জলের বোতল নিয়ে এলাম। কিছুটা জল খেয়ে অ্যান্ডারসন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর অ্যান্ডারসনকে শুইয়ে রেখে দুর্গের বাইরে বেরোলাম। কারণ কাল দুর্গের বাইরে আগাছার মধ্যে কিছু হোয়াইট উইলো বার্গ দেখেছিলাম, যেটা যন্ত্রণার উপশমের কাজে দেয়। অ্যান্ডারসনের জন্য উইলো বার্গ তুলতে তুলতে হঠাৎ স্যান্ডির গলার আওয়াজ পেলাম। দেখলাম আমাকে দেখে স্যান্ডি আমার দিকে এগিয়ে আসছে। সামনে এসে স্যান্ডি বলল, গুড মর্নিং। ভাবলাম তোমরা হয়তো চলে যাওনি, তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। এই দেখো, তোমাদের জন্য আমার গাছের আপেল নিয়ে এসেছি। তা রাত কেমন কাটালে এখানে? আর তুমি একা যে? জ্যাক কোথায়? আমি সবিস্তারে সবকিছু খুলে বললাম স্যান্ডিকে। স্যান্ডি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। কিছুটা বকাবকিও করলো দুর্গের ভিতর রাত কাটানোর জন্য। স্যান্ডির সহযোগিতায় অ্যান্ডারসনকে কাঁধে করে নিয়ে কোনো রকমে ঘোড়ার গাড়িতে ওকে তুললাম। ডাক্তারখানার উদ্দেশ্যে ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো। এবার কিছুটা ধাতস্থ হবার পর অ্যান্ডারসনকে পুরো ঘটনা খুলে বলার অনুরোধ করলাম। কাল শুকনো কাঠের খোঁজে যতক্ষণে নিচে নেমে এলাম ততক্ষণে জোর কদমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। 3-4টে কাঠ কুড়ানোর পর আর সম্ভব হয়নি, কিন্তু শুকনো কাঠের অভাবে সারা রাত আগুন জ্বালিয়ে রাখা যাবে না, এটা ভেবেও চিন্তা হলো। তারপরে মনে হলো দুর্গে কিছু পুরনো আসবাবপত্র রয়েছে, ওগুলোকেই ভেঙে ভেঙে আগুনে ধরিয়ে দিলে সারা রাত আলোর অভাব হবে না। সেই মতো কাঠের আসবাবের খোঁজে ঘর ঘর ঘুরতে থাকলাম। নিচের তলার কোনো ঘরে আসবাব খুঁজে না পেলেও দোতলার কিছু খাট, টেবিল, আলমারি ছিল। একটা ঘরের কোনায় প্রায় ক্ষয়ে যাওয়া একটা আলমারি দেখে মনে হলো ওটাকে ভেঙে ফেলা সহজ হবে। ভাবা মাত্র ওই আলমারি থেকে কাঠগুলো খুলে আলাদা করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমার খুব বেশি সময়ও লাগেনি আলমারিটাকে ভেঙে ফেলতে। আলমারির অবস্থা এতটাই খারাপ ছিল যে খালি হাতে কয়েক মিনিটের মধ্যেই আমার কাজ সারা হয়ে গেছিল। কিন্তু আলমারিটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে মনে হলো মেঝেটা যেন একটু নড়বড়ে।
কৌতূহলবশত সেখানে পা দিতেই আমি সোজা নিচে এসে পড়ি। আসলে মেঝের কিছুটা অংশ এমনভাবে বানানো হয়েছিল যে ওখান থেকে মেঝে ফাঁক হয়ে কিছু নিচে পড়ে গেলেও আপনা আপনি মেঝে আবার আগের অবস্থানে ফিরে আসবে। নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমার পায়ে প্রচণ্ড আঘাত লাগে। আমি যন্ত্রণায় কাতরাতে থাকি। ভাগ্যিস নিচে পড়ে যাওয়ার সময় আমার হাতে একটা মশাল ছিল। কিছুক্ষণ পর বুঝতে পারি জানলা দরজাবিহীন একটা ছোট্ট ঘরের মধ্যে আটকা পড়েছি। মশালের আলোয় বুঝতে পারলাম যে আমি একটা নরকঙ্কালের পাশে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর বুঝতে পারলাম একটা নয়, 3টে নরকঙ্কাল সেখানে উপস্থিত রয়েছে। ভয়ে আর উৎকণ্ঠায় আমি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় পৌঁছে গেছিলাম। কিন্তু কিছুক্ষণ পর থেকে ভাবতে থাকি এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। মশাল নিয়ে আমি কোনো রকমে এদিক ওদিক করতে থাকি বাইরে বেরোনোর উদ্দেশ্যে, কিন্তু বাইরে বেরোনোর কোনো রাস্তা পাওয়া গেল না। তারপর দেওয়ালের দিকে চোখ পড়তেই ওই 3টে নরকঙ্কালের অতীত সম্বন্ধে বুঝতে পারলাম। মশালের আলোয় বুঝতে পারলাম কোনো খোঁচালো কোনো বস্তু দিয়ে দেওয়ালে কেউ কিছু চেপে চেপে লিখে রেখেছে। আমি পড়া শুরু করার পর স্যান্ডির বলা গল্পের উপসংহার খুঁজে পেলাম। আসলে দেওয়ালে লিখে রেখেছিল লেডি হেলেন। ম্যালকম যখন তার হিসাবরক্ষকের সাথে লেডি হেলেনের সম্পর্কের কথা জানতে পারেন, তখনই দুজনকে হত্যার পরিকল্পনা করেন। লেডি হেলেনকে 2 মাসের জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে ম্যালকম গোপনে কিছু বিদেশি রাজমিস্ত্রিদের সাহায্যে ওই গুপ্ত কুঠুরি তৈরি করেছিলেন, যাতে কেউ জানতে না পারে। ওই জন্য সমস্ত চাকর বাকরদের ছুটি দিয়েছিল। ম্যালকম ভোজসভার আয়োজন করেছিল যাতে ওই দিন তিনি তার ওই পৈশাচিক ঘটনাটি ঘটাতে পারেন এবং ম্যালকমকে যেন কেউ সন্দেহ না করতে পারে। ভোজসভার দিনে তিনি ওই রাজমিস্ত্রিদের আবার ডেকে নেন। মোটা টাকার বিনিময়ে তারাও ম্যালকমের অপরাধে সামিল হয়ে যায়। ভোজসভা চলাকালীন গ্রামবাসীদের মধ্যে তারা গা ঢাকা দিয়ে বসেছিল এবং ম্যালকমের নির্দেশের অপেক্ষা করছিল। সন্ধেবেলায় সুযোগ বুঝে হিসাবরক্ষককে তারা গলা কেটে হত্যা করে এবং এই কুঠুরির মধ্যে তার দেহ ফেলে দেয়। লেডি হেলেন এসবের কিছুই জানতেন না, কারণ তিনি তখন রান্নার তদারকিতে ব্যস্ত ছিলেন। একজন চা করে সে তাকে জানায় যে ম্যালকম কোনো প্রয়োজনে পূর্ব দিকের কোণার ঘরে তাকে ডাকছেন। সেই মতো লেডি হেলেন ঘরে পৌঁছানো মাত্র পেছন থেকে কয়েকজন এসে তাকে চেপে ধরে, যাতে তিনি চিৎকার করতে না পারেন। সেই জন্য একজন তার মুখও চেপে ধরেন। তারপর ম্যালকম তার সামনে এসে দাঁড়ান। লেডি হেলেন তখন বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। এমন অযাচিত পরিস্থিতির মুখোমুখি যে তিনি পড়তে পারেন সেটা তিনি কখনো ভাবেননি। তারপর ম্যালকম তার সম্পূর্ণ পরিকল্পনা তাকে খুলে বলে। ম্যালকমের তখন মনে হয়েছিল এটাই নাকি লেডি হেলেনের যোগ্য শাস্তি। তিলে তিলে মারার জন্য জীবন্ত অবস্থাতেই লেডি হেলেনকে ওই কুঠুরির মধ্যে নামানোর নির্দেশ দেয় ম্যালকম। কুঠুরির মধ্যে অসহায় অবস্থায় লেডি হেলেন চিৎকার করে সাহায্য প্রার্থনা করছেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি। লেডি হেলেন এইসব ঘটনা তার আংটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেওয়ালে লিখে গেছেন, যাতে কেউ কোনোদিন সেই ঘরের খোঁজ পেলে তার শেষ পরিণতির কথা জানতে পারে। অক্ষরগুলোর আঁকাবাঁকা অবস্থা থেকে বুঝতে পারছিলাম যে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কোনো রকমে এই সত্যি ঘটনাটিই লিখে গেছেন। আমার মনে হয় স্যান্ডির গল্প অনুযায়ী লেডি হেলেন উধাও হয়ে যাওয়ার পর বাড়ির চাকররা যে ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পেত, সেটা লেডি হেলেনই চিৎকার করে সাহায্য প্রার্থনা করার আওয়াজ। বাড়ির নির্বোধ চাকরগুলো লেডি হেলেনের ভূত ভেবে ভয়ে গুটিয়ে গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই হয়তো ক্ষুধায় তৃষ্ণায় লেডি হেলেন মৃত্যুবরণ করেন। আর তৃতীয় কঙ্কালটি ছিল একটি বাচ্চার। আমার মনে হয় লেডি হেলেন আর ওই হিসাবরক্ষককে ওই গুপ্ত কুঠুরিতে ফেলে দেওয়ার পর ম্যালকম ওই নড়বড়ে মেঝের উপর একটা আলমারি রেখে দেন। তারপর সব ঠিকঠাকই চলছিল। তারপর বহুদিন পর এরিক ব্লাডের বাচ্চা মেয়েটা খেলতে খেলতে হয়তো কোনো কারণে আলমারির নিচে ঢুকে পড়ে এবং নিচে পড়ে যায়। বাচ্চা বলেই হয়তো পড়ে গিয়েছিল, কারণ কোনো প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে আলমারির নিচের ছোট জায়গা দিয়ে ঢোকা অসম্ভব। আর আমার মতে মেয়েটা অত ওপর থেকে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা যায়।
কারণ বেঁচে থাকলে অবশ্যই চিৎকার করত, আর বাড়ির লোক ওর আওয়াজ শুনতে পেত। আমিও সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু কাল ঝড় বৃষ্টির আওয়াজে আমার ডাক তুই শুনতে পাসনি। তাই সারা রাত ধরে মর্স কোড দিয়ে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। খানিকক্ষণ হাঁ করে অ্যান্ডারসনের মুখের দিকে তাকিয়ে রইলাম। ব্যাটার সাহস আছে মানতে হবে। ওই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়েও মর্স কোডের কথা ওর মাথায় এসেছে, এটাই অনেক। আর ওর জায়গায় আমি থাকলে হয়তো লেডি হেলেনের মতোই মর্মান্তিক মৃত্যু হতো আমার। আর তাছাড়া ওই দুর্গের 150 বছরের ইতিহাস যে এক রাতের মধ্যে অ্যান্ডারসন এইভাবে নিষ্পত্তি ঘটাবে, সেটা কেই বা ভেবেছিল। এইসব ভাবতে ভাবতেই ঘোড়ার গাড়ি এক জায়গায় এসে দাঁড়ালো। স্যান্ডি জানালো ডাক্তারখানা এসে গেছে। দাবানলের মতো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল অ্যান্ডারসনের এই আবিষ্কারের কথা। এই গ্রাম এবং আশেপাশের আরও কয়েকটা গ্রামের লোকজন এসে জড়ো হলো ব্ল্যাডম্যান্টন দুর্গের ওই গুপ্ত কুঠুরি দেখার জন্য। সবশেষে পুলিশ এসে ওই 3টি কঙ্কাল উদ্ধার করে নিয়ে গেল। আমরা ততক্ষণে গ্রামের লোকেদের কাছ থেকে বীরের সম্মান পেতে শুরু করে দিয়েছি। যতটা আগ্রহ নিয়ে লোকে ব্ল্যাডম্যান্টন দুর্গের ওই গুপ্ত কুঠুরি দেখতে যাচ্ছিল, ততটাই আগ্রহ নিয়ে আমাদেরকেও দেখতে আসছিল তারা। ওই দুর্গের ভয়াবহতা গ্রামের লোকেদের মনে এতটাই বেশি ছিল যে তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে আমরা ওই দুর্গে রাত কাটিয়েছি। কিন্তু অ্যান্ডারসনের গুপ্ত কুঠুরি আবিষ্কারের পর যেন রাতারাতি ওই দুর্গ সম্বন্ধে ধারণা বদলে যায় মানুষের। যাই হোক, অ্যান্ডারসনের পুরোপুরি সুস্থ হতে প্রায় 10 দিন লেগে গেল। এই কটা দিন আমরা স্যান্ডির বাড়িতেই ছিলাম। স্যান্ডির স্ত্রী মায়ের মতোই আমাদের স্নেহ করতেন। দেখলাম আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও মনের দিক থেকে স্যান্ডি ও তার স্ত্রী দুজনেই খুবই উদার মনোভাবাপন্ন। অ্যান্ডারসনের পা পুরোপুরি ঠিক হবার পর আমরা এবার তাদের কাছ থেকে বিদায় চাইলাম। তারপর একদিন সকালে ব্রেকফাস্ট সেরে নেবার পর স্যান্ডি তার ঘোড়ার গাড়িতে করে আমাদের বেশ কিছু দূর এগিয়ে দিল। বিদায় পর্ব শেষ হওয়ার পর স্যান্ডি যখন তার ঘোড়ার গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছিল, তখনই অ্যান্ডারসন তাকে পিছন থেকে ডাকলো। স্যান্ডি আবার ঘোড়ার গাড়ি থেকে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালো। এবার অ্যান্ডারসন পকেট থেকে একটা বেশ মোটা সোনার হার বের করে স্যান্ডিকে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সাহায্য করার জন্য। ভোজসভার অনুষ্ঠানের কারণে হয়তো লেডি হেলেন প্রচুর গয়নাকাটি পরেছিলেন, কারণ বেশ কিছু সোনার গয়না আমি ওই কুঠুরিতে পড়ে থাকতে দেখেছিলাম। তার মধ্যে আমি এই হারটা লেডি হেলেনের কঙ্কালের গলা থেকে খুলে নিয়েছিলাম। উপহারস্বরূপ এই হারটা আমি তোমাকে দিলাম। তোমার ঘোড়ার গাড়ির কেবিনটার যে অবস্থা, তা তো আর বলার আক্ষেপ রাখে না। এই হারটা বেচে বড় মোটা মেরামত করে নিও। এখন আমরা আসি, আবার পরে দেখা হবে। হাসি মুখে স্যান্ডি সেই উপহার গ্রহণ করলো। কৃতজ্ঞতাবশত অ্যান্ডারসনকে জড়িয়ে ধরল স্যান্ডি। তারপর একটা স্যালুট জানিয়ে স্যান্ডি প্রস্থান করলো নিজের বাড়ির দিকে, আর আমরা হাঁটা লাগালাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লব পারিয়া অনুবাদিত ওটিস অ্যাডালবার্ট ক্লিনের রচিত গল্প দ্য ব্ল্যাডম্যান্টন ক্যাসেল। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল অভিরূপ, জ্যাক অ্যান্ডারসনের চরিত্রে শুভম ও স্যান্ডি ম্যাগ্রুদারের চরিত্রে ছিল যোগাশিস ব্যানার্জি। পোস্টার ডিজাইনে ছিল ইন্দ্র অন এবং সাউন্ড ডিজাইনে ছিল পল্লব পারিয়া। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।